কলকাতা থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ নিয়ে যার দীর্ঘ পর্যবেক্ষণ রয়েছে, তিনি আমাদের সকলের প্রিয় প্রতিম রঞ্জন বসু। প্রতিম রঞ্জন বসু, আপনাকে নমস্কার এবং স্বাগতম। ধন্যবাদ। আমরা আজকে আলাপটা শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, যে ঢাকার স্পষ্ট আপত্তি, কূটনৈতিক বার্তা, তবুও নয়াদিল্লিতে শেখ হাসিনা একটা প্রেস মিট হয়ে গেল, মেগা প্রেস মিট বলা যায় গতকালকে। আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটা টুইটও করেছিলাম। সেটা হচ্ছে গোটা ঘটনাটা হচ্ছে যে 2 বছর পর একটা অচল অবস্থা হয়ে তৈরি হয়েছিল। তো ভারত 2 বছর ধরে, যেটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলা হয় যে স্ট্র্যাটেজিক রিস্ট্রেইন্ট বা পেশেন্স, সেটা দেখিয়ে যাচ্ছিল। তো সেটা থেকে সরে এসে, কারণ অফকোর্স হাসিনাকে অ্যালাউ করা হয়েছে, আমরা সেটাকে যেভাবেই বলি না কেন, সে টেকনিক্যালিটিস কিছু আছে, কিন্তু মূলত তো যদি ভারত সরকারের যদি পেছনে সাপোর্ট না থাকতো তাহলে সম্ভব ছিল না। তো প্রচ্ছন্ন সমর্থন। তো সুতরাং সব মিলিয়ে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ভারত সম্পর্কে আরেকটা ধাপ এগিয়ে গেল গোটা বিষয়টাতে। এতদিন বাদে সে কিন্তু একটা ফ্রন্ট ফুটে এগোলো। হাসিনা এখানে মূল কারিগর হচ্ছেন হাসিনা, কারণ তিনি যদি না এই বিডটা নিতেন তাহলে সেটা সম্ভব না। কেমন? কারণ তিনি পলিটিক্যাল রিস্ক তো তার, সেটা তো ভারতের না। তিনি যাবেন দেশে, তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে এটা তো তার। হ্যাঁ, যেহেতু আমি ভারত থেকে, আপনি আমাকে ভারতে বলেই জিজ্ঞেস করছেন, সেজন্য আমি ভারতের কথাটা প্রথম বললাম। হাসিনা যাচ্ছেন এবং তিনি এই যে পলিটিক্যাল গ্যাম্বলটা তিনি নিলেন, তার মানে কি হলো? এবং কালকের গোটা প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ শব্দ ছিল দুটো, শব্দ বা বাক্য। একটা হচ্ছে রিকনসিলিয়েশন। এই কথাটা হাসিনা বলেছেন, নওফেল আরো বেশি করে বলেছেন। কেমন? তার মানে হাসিনা বলছেন যে এসো আমরা মিটিয়ে নেই ঝামেলা। এক ধরনের আপনি এটাকে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা যে হওয়া উচিত, সেটা নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির খুব একটা কিন্তু বিরোধ নেই। আন্ডারস্ট্যান্ডিং হোক। তার কারণ বাংলাদেশ খুব দুর্ভাগ্যজনক ভাবে, যেটা আমি 24-এর আগে কোনোদিন বুঝিনি এইভাবে। আমরা শুনেছি যে 71-এই তো ডিভাইডেড বা এগুলো চলছিল, কিন্তু 24-এ এসে কোথাও একটা বোঝা গেল যে এটা যে একটা নেশন স্টেট হয়, সেই নেশন স্টেটটা হয়নি। মানে একটা জিওগ্রাফি আছে, কিন্তু তার ভেতরে দুটো দলের মানুষ আছে, বা দুটো গোষ্ঠী মূলত আছে, যাদের দুটো দুরকম লক্ষ্য। কেমন? এক দল এভাবে থাকতে চায়, স্বাধীন হয়ে থাকতে চায়, আর এক দল পাকিস্তানের সঙ্গে কোনো না কোনো ভাবে একটা কনফেডারেটে থাকতে চায়। এটা খুব দুঃখজনক সত্যি বাংলাদেশ সম্পর্কে। তো এখন এই পরিস্থিতিটা তাহলে কি হতে পারে? একটাই অপশন আছে, কনফ্লিক্ট, তাই না? সিভিল ওয়ার হয়ে যাবে আরেকটা। তো সবসময় যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশেষত ভারত, কখনো চাইবে না, অন্যান্য বড় দেশ কেউ চাইবে না যে বাংলাদেশ আরেকটা সিভিল ওয়ার হয়ে যাক। তো ভারত তো চাইবেই না, কারণ যাই ঘটুক বাংলাদেশে কোনো যদি এই একটা সাধারণ 24 ঘটাতেও তো দৌড়ে কিছু লোক তার কাছে এসেছে। কেমন? তো ফলে এটা যদি এই দু দলের ভেতর রিকনসিলিয়েশন হয়, তাহলে যেটা হবে, ঘরের ভেতর মারামারি কিছু হবে। মানে মারামারি বলতে আমি কাউকে খুন করা বলছি না, আমি বলছি যে এমনি, যেটাকে আমরা বলি ফিস্ট ফাইট আর কি। তো সেটা হতে পারে, কিন্তু পলিটিক্যাল আকচাকচি হবে, কিন্তু ঝামেলাটা বাইরে বেরোবে না। তা না হলে প্রত্যেকবার এটা বাইরে বেরিয়ে যাচ্ছে।
হুম, সেটা আপনি 71ই বলুন, 75ই বলুন, বা পরবর্তীতে যখন তারপরে ধরুন 71-এ জামাত যখন এই আপনার 10,000-এর ওপর রাজাকার তারা আমাদের সঙ্গে চলে এলো, ওই 93,000 সেনার সঙ্গে পিওডব্লিউ হয়ে ওপাশে চলে গেল। আরো বহু আমাদের দেশে ঢুকেছিল, তারা এখানে আছেও অনেকে। তো এই যে বারবার আমাদের, ন্যাচারালি আমরা এফেক্টেড, কারণ আমাদের ভারত দিয়ে ঘেরা দেশটা। তো এই সমস্ত মিলিয়ে সুতরাং যেটা রিকনসিলিয়েশন ইজ দ্য বেস্ট চয়েস। এই রিকনসিলিয়েশনটা হচ্ছিল না কারণ যেখানে সব থেকে বড় বাধাটা তৈরি হলো, যদি বাংলাদেশ যদি হাসিনা বা অন্যান্য কিছু লিডার তারা যদি ট্রায়াল করত, তাহলে বাইরের দেশের হয়তো এতটা বলার থাকতো না, কেমন? কিন্তু গোটা যেটা তো হতেই পারে, পুলিশ থেকে শুরু করে একটা কতগুলো মানুষ মারা গেছে, সুতরাং সেখানে তো একটা কোর্টের ট্রায়াল হতে পারে। কিন্তু গোটা যে ঘটনাগুলো, যে সেটা হচ্ছে যে শুধু রাজ পাল্টে গেল, কেমন? মানে যারা এলো মুহূর্তে তাদের সব কেস হাওয়া, প্রফেসর ইউনুসের সব কেস উড়ে গেল, পুরনো যা যা কেস ছিল ইনক্লুডিং 10 ট্রাক আর্মসের যে কেসটা, যেটাতে আমাদের ইম্পর্টেন্স আছে, সেটা উড়ে গেল। বেশ দিব্যি তারা আবার বেরিয়ে পড়লো, তারা আবার এমপি হয়ে পড়লো। এটিএম আজহারুল ছিল জেলে, সে বেরিয়ে পড়লো, সংসদে চলে গেল, রাইট? এখন দেখুন, এটা তার মানে পলিটিক্যাল কনফ্লিক্টের বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা, যে এটা আমাদের যেটা কনসার্ন সিকিউরিটি, সেটাকে গিয়ে এফেক্ট করে যাচ্ছে। দেখুন, এটা তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, এখানে তো মানুষ তার নিজের স্বার্থে থাকে, কেমন? আর তো কিছু নেই। তো সুতরাং আপনি যদি জেল থেকে, আমরা পড়েছি খুব ভালো করে, তো এগুলোর খবরও হয়নি, অন্তত 41 জন অসম্ভব মানে হাই সিকিউরিটি প্রিজনার্স তাদের ছেড়ে দেওয়া হলো। কেউ 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 তো সেই হেলিকপ্টারে চেপে হাত নাড়তে নাড়তে বেল নিয়ে চলে গেল, কেমন? তো এটা তো নেওয়া যাবে না, কারণ 2001 থেকে 2006 এখানে যা ঘটনা ঘটেছিল, এবং তারপর তাদের নিকেশ করা, সেই লস্করে তৈবা থেকে শুরু করে জেইএম, আপনার বাকি যে হিজবুত তো আছেই, আরো যেগুলো হুজিবি ইত্যাদি, তো এই সমস্ত পরে বাংলাদেশ, সুতরাং সেটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া অ্যাপারেন্টলি অ্যান্টি হাসিনা থাকলেও, ওয়েস্টার্ন মিডিয়া এই বাংলাদেশে এটার যে রাইজ হয়েছে এবং এইভাবে টেররিস্ট ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া করেছে, কেমন? সুতরাং বাংলাদেশ যে একটা গন্ডগোলের দিকে গেছে পোস্ট 2024, যেটাতে বাইরের দেশের কনসার্ন আছে, সেটা প্রমাণিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন কারোর অপরাধের ট্রায়াল অবশ্যই হতে পারে, এটা বাংলাদেশের নিশ্চয়ই আছে, কিন্তু তারা যে কাণ্ডটা ঘটালো, যে আওয়ামী লীগকে টেররিস্ট বানিয়ে দিল আর টেররিস্টদের ছেড়ে দিল, সুতরাং এটা করার মাধ্যমেই, মানে আমি এখনো বুঝে পাই না, কারণ যদি 6 মাসের মধ্যেও 8 মাসের মধ্যেও এমন ইলেকশন হতো, আমি নিশ্চিন্ত বিএনপি হই হই করে জিতত, নিশ্চিন্ত। এটা আমার মনে হয় আওয়ামী লীগের অতি বড় সমর্থকও হয়তো বলবে, কেমন? তো তারপরে ফিরে আসতো কষ্ট করে, আপনি হাসিনাকে নিয়ে আলাদা রাখতেন। এখন যেটা হয়েছে, সবগুলো গুলিয়ে গেছে। আর আওয়ামী লীগের রেসারেকশন অফকোর্স আমরা চাইছি, এবং এটা তো বারবার, শুধু আমরা কেন, অনেক লোক বলেছে যে আওয়ামী লীগকে তুমি রাজনীতি করতে দিচ্ছ না। তুমি সাজ্জাদ কাদিরের এগেনস্টে তোমার অভিযোগ আছে, সাজ্জাদ কাদিরকে বলতে পারো যে ওকে আমি লড়তে দেব, কিন্তু তুমি একটা দলকে বলে দিচ্ছ এটা টেররিস্ট, এটা তো হতে পারে না, একটা রাজনৈতিক দল তো কিছুই নয়। যদি একটু খতিয়ে দেখা যায়, তাহলে ইন্টারন্যাশনাল যে ওয়ার ক্রাইমস ট্রায়াল, যেটা লিবারেশন ওয়ার ক্রাইমস ট্রায়াল যেটা হয়েছিল, ঠিক তার রিভার্স সিচুয়েশন তৈরি করা হয়েছে। সুতরাং কেন হয়েছে সে তো বোঝাই যাচ্ছে গোটা। যে এই যে আপনি এতক্ষণ ব্যাখ্যা করলেন, যেগুলো যে বাংলাদেশে অচল অবস্থা, বাংলাদেশে জঙ্গি উত্থান, যুদ্ধাপরাধী, সংসদে গিয়ে মন্ত্রী এমপি হচ্ছে, ভারত এই যে বাংলাদেশ এতবার বারণ করলো, ভারতকে এক প্রকার শেখ হাসিনাকে প্রকাশ্য বা অপ্রকাশ্য রাজনৈতিক ভাবে
বা কোনোভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? ভারতের কি বোঝা হয়ে গেছে বর্তমান 100%, 100%, 100%। এটা তো ফ্রন্ট ফুটে গেল। এটা তো ভারত পরিষ্কার স্টান্স নিল, যেটা আমি বলবার চেষ্টা করছিলাম যে রাস্তা দুটো ছিল, একটা রিকনসিলিয়েশন, একটা কনফ্লিক্ট। কালকের প্রেস কনফারেন্সে হাসিনা কোনো খারাপ কথা বলেননি বাংলাদেশের সরকারের সম্পর্কে। হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন, এটা তো সাধারণ কথা, কিন্তু আমরা কোনো আকচা আকচি দেখিনি, কেমন? তো সেটা এড়িয়ে গেছেন। এবার তাহলে কি পড়ে রইল? পড়ে রইল হচ্ছে উনি বলেছেন ডিসেম্বরে আমি ফিরব, এবং ইন্ডিয়া তাকে এই প্ল্যাটফর্মটা অ্যালাউ করেছে। তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, অনেক প্রশ্ন বাংলাদেশে হয়েছিল, নানান রকমের রিউমার ছড়ানো হয়েছিল, অসুস্থ হেন তেন ইত্যাদি, সেসব পুরো মিটে গেল। সুতরাং উনি বলেছেন যে আমি বিজয়ের মাসে ফিরব। এর আগে ছিল 22 ডিসেম্বর, এবার উনি বলেছেন আমি বিজয়ের মাসে আমার ফেরার ইচ্ছে হলো, হয়ে গেল। এবার তাহলে বাংলাদেশে কি পড়ে রইল? এবার তাহলে এটা তো সত্যি হয়ে গেল। দেখুন, আমরা যেটা এখনো বলিনি সেটা হচ্ছে ভারত সবার আগে তারেক রহমানকে রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে। আপনি জানেন ইলেকশনের আগের থেকে কি হচ্ছিল। ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগেই প্রধানমন্ত্রী মোদী ফোন করেছেন, করে ওনাকে এবং ওনার পরিবারের সদস্যদের নাম করে করে বলেছেন যে সবাইকে নিয়ে আসতে, কেমন? তো উনি আসেননি, উনি অন্যান্য জায়গায় গেছেন, সেটা ওনার চয়েস। এখন এই হাসিনার প্রেস কনফারেন্স হওয়ার দুদিন আগে যখন আমাদের এমই এর স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওই ব্রিক্স সামিটে তারেক রহমানকে ইনভাইট করা হয়েছে অ্যাজ বিমস্টেক হেড, সেটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি ওটা ওনাকে কি প্রধানমন্ত্রী হিসেবে করা হয়েছে না বিমস্টেক হেড। উনি বলেছেন যে এখানে আমার ব্রিক্স সামিটে আমরা অন্যান্য যে ব্লক গুলো আছে তাদের চিফদের ডাকছি, সুতরাং ওনাকে ডাকা হয়েছে, উনি বিমস্টেকের চেয়ার, ইনকামবেন্ট চেয়ার। কিন্তু একটা কথা বলেছেন যেটা খুব ইন্টারেস্টিং, কথাটা হচ্ছে যে ওনাকে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী যে ওয়েলকাম জানিয়েছিলেন, দ্যাট প্রিভেইলস, কোট আনকোট। তার মানে তারেক রহমান যখন ইচ্ছে করবেন আসবেন। প্রথমে তো ভারত আগ বাড়িয়ে বলেছিল এসো, এখন কি হলো? এবার এই রণধীর জয়সওয়াল বলার পরে হাসিনার প্রেস কনফারেন্সটা হয়ে গেল। তাহলে এবার তারিখ এলে এই বাস্তবতার উপর আসতে হবে। হাসিনা বলে দিয়েছে সে ডিসেম্বরে ফিরবে, তারিখ আসবে। সুতরাং বলটা কিন্তু আর গত 2 বছর ধরে যেটা চলছিল সেটা হচ্ছে বাংলাদেশ একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি করছিল, এটা ছুতো। সেটা হচ্ছে বলা হচ্ছিল যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না বলে সেই জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হচ্ছে, কেমন? এটা সম্পূর্ণ ছুতো। তার কারণ অনেকগুলো আছে। এক, হাসিনাকে দিয়ে গেছে তোমার মিলিটারি প্লেন, হাসিনা পালিয়ে টালিয়ে বেড়া টপকে আসেনি, কেমন? সুতরাং তুমি ওকে ফাজিটিভ বলতে পারো না। টেকনিক্যালি অনেক অসুবিধে আছে। আপনি দেখবেন রয়টার্স এর কপি বা বিদেশি যে ওয়েস্টার্ন মিডিয়া, তার মধ্যে দুটো ভাগ আছে। একটা পার্টিকুলার পেপার, আমেরিকান পেপার, তারা ফাজিটিভ শব্দটা ব্যবহার করেছে, কেমন? কিন্তু মনে রাখতে হবে উনি যখন এসেছিলেন শি ওয়াজ নট আ ফাজিটিভ। আপনি তারপরে ইন অ্যাবসেন্সিয়া ওনাকে একটা তাই করেছেন। উনি এসেছেন যখন, তখন আপনার মিলিটারি প্লেন দিয়ে গেছে, শি ওয়াজ ইন এক্সাইল। সো আর এই কালকের যে কপিগুলো হয়েছে, বিদেশি যে কপিগুলো, তারা কিন্তু ইন এক্সাইল্ড বাংলাদেশি লিডার শব্দটা ব্যবহার করছে। সুতরাং এগুলো পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আজ যে কথাগুলো বলা হচ্ছে। সো ব্যাক টু দ্য টপিক, কি হলো? ফেব্রুয়ারি মাসে বলটা ছিল হচ্ছে তখন তারেক রহমানের গুরুত্ব ছিল বিশাল। উনি মানে স্লেট তখন পুরো তারিখকে ভারত রেখেছে। হাইপোথেটিক্যালি ধরুন তারিখ যদি আসতেন এবং ভারতের সঙ্গে হাসিনা সরকারের যে ধরনের কোঅপারেশন গুলো ছিল, আমরা সবাই জানি সিকিউরিটি কোঅপারেশনটা ইন্ডিয়া চেয়েছে, তার বাইরে
যা ছিল সেগুলো মূলত বাংলাদেশের ভালো হয়েছে, মানে ইকোনমিক কোঅপারেশন সাইড। কেমন? এটা মার্কেট ইন্টিগ্রেশন, সবারই ভালো হয়। তো ধরুন বা তারেক রহমান আসতেন আর উনি বলতেন যে আমরা সিকিউরিটি ফুললি কোঅপারেট করব, মিটে গেল তোমার সমস্যা। আমার মনে হয় হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে যেতেন বাংলাদেশের অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যেতেন। কারণ একটা মনে রাখতে হবে যে হাসিনা রাজনীতি করেছেন তারেক রহমানের মায়ের সঙ্গে। কেমন? সুতরাং একটা তো গ্যাপ তৈরি হচ্ছে। সুতরাং রিয়েল অফকোর্স মায়ের সঙ্গে পলিটিক্স করার ছেলের সঙ্গে পলিটিক্স দুটো তো আলাদা হয়ে যাচ্ছে। উনি যে ভাষা ওনার মায়ের সঙ্গে ব্যবহার করেছেন, আমি ঠিক ভুলের কথা বলছি না, সেটা কিন্তু ছেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন না। কেমন? তো ফলে বদলে গেছে পার্সপেক্টিভটা। কিন্তু এখন প্রশ্নটা যেটা হতো যে তখন তারেক রহমানের কাছে পরিষ্কার বলটা ছিল, উনি কোর্টের কোন দিকে মারবেন সেটা ওনার ব্যাপার। এখন যেটা দাঁড়ালো, যে রাস্তা ঠিক হয়ে গেল, ভারত হাসিনাকে ছেড়ে দিল, এবারে হাসিনা এগোচ্ছেন রিকনসিলিয়েশন অথবা কনফ্লিক্ট, এই দুটোই অপশনে যাচ্ছে। মানে কোর্টটা ছোট হয়ে গেল। আপনাকে আগে আপনি কোর্টের যে কোনো জায়গায় বলটা মারতে পারতেন, এখন আপনাকে বলা হচ্ছে বলটা এর মধ্যেই পড়তে হবে, তুমি এদিকে বা এদিকে আর জায়গা নেই। সুতরাং গতকালের পর তারেক রহমানের ডিপ্লোম্যাটিক অপশন গুলো কমে গেল, আমি এভাবেই দেখি। ভারত কি তারেক রহমান সরকারকে যেভাবে খেলার মাঠে নামিয়েছিল বা মনে হচ্ছিল যে সমর্থন দিচ্ছিল, গতকাল থেকে কি কোনো কার্ড দেখিয়ে দিল, লাল কার্ড বা হলুদ কার্ড দেখিয়ে দিল বিএনপি সরকারকে? না, লাল কার্ড টাল কার্ড দেখানোর প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে বিএনপি তারা তো সরকার, আমার সঙ্গে তো সরকারের কোনো বিরোধ ছিল না। এইখানেই সমস্যা দাঁড়ালো। বাংলাদেশে যারা রুল করছেন এখন, মানে রুলিং ডিসপেন্সেশন বলা উচিত এইভাবে, আমি বিএনপি শব্দটাই কেন ব্যবহার করছি না বলছি, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুজনে আসলে একই দলের লোক, এবং আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগটা সরে যেতে পুরো ব্যালেন্সটা হেলে গেছে অ্যাকচুয়ালি জামাতের দিকে। কেমন? পুরো ব্যালেন্সটাই হেলে গেছে দেশটা, পলিটিক্যাল ব্যালেন্স। এখন আওয়ামী লীগকে চাই এই ব্যালেন্সটা রেস্টোর করার জন্য একটা জায়গা থাকবে। তো অতীত এটা বলতে পারেন আপনি যে এই অপরচুনিটিটা ছিল বাংলাদেশে বিএনপি জামাত দুজনেরই কাছে, যে আমরা ভারতের সঙ্গে কোঅপারেশন যেমন চলছে, এটা তো সরকারি লেভেলের কোঅপারেশন। কেমন? এবং তার বাইরে তারা যা করবে নিজেদের ব্যাপার। তাহলে আমার মনে হয় যে হাসিনার যে গুরুত্বটা ভারতের কাছে রইল বা আওয়ামী লীগের যে গুরুত্বটা রইল, সেই গুরুত্বটাই শেষ হয়ে যেত বা কমে যেত, আর এটা নিয়ে হতো না। মুশকিলটা হলো যে যেহেতু ভারত বিরোধী রাজনীতিটা করতে হবে, তারা ঘরের যে রাজনীতি, সেই ঘরের রাজনীতিটাকে পররাষ্ট্র নীতিতে নিয়ে এসছে, যে পররাষ্ট্র নীতিটা পাকিস্তানের পররাষ্ট্র নীতির মতো। এখন যদি পাকিস্তানের পররাষ্ট্রনীতি হয়, অর্থাৎ আমি খেতে পাই না পাই, আমার যাই ঘটে যাক, আমি আদা জল খেয়ে ভারতের বিরুদ্ধে থাকি, যদি সেটা হয় তাহলে এটা কনফ্লিক্টের দিকে যাবে। সুতরাং গতকালের পর এই অপশনটা ন্যারো হলো। যদি এরপর রিকনসিলিয়েশন হয়, আওয়ামী লীগ ফিরে যায়, আওয়ামী লীগ ইলেকশনে আসে, তাহলে এই কনফ্লিক্টের জায়গাগুলো কমবে। আর যদি আওয়ামী লীগ যাওয়ার পর মারামারি কাটাকাটি হয়, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি চাইবে না, সুতরাং সেক্ষেত্রে অফকোর্স তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের কনফ্লিক্ট বাড়বে। আর কালকের ঘটনার পর তারেক রহমান সরকারের কাছে, যেহেতু তাকে এখন এমন, এটা হওয়া খুব স্বাভাবিক যে যে তারা মনে করবে যে এবার আমাদের কিছু একটা করা দরকার, কেমন, যে একটু মানে ভারতের বিরুদ্ধে একটা কিছু করো। তো যদি সেরকম কিছু করে তাহলে তার আগেই কনফ্লিক্টটা বাড়বে। কারণ ভারত তো তার একটা স্টেপ নিয়ে নিল যে মানে এতদিন
আপনি বল করছিলেন, ব্যাটসম্যান ডাক করছিল, অফ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছিল, চুপ করে দাঁড়িয়েছিল, ডিফেন্ড করছিল। এবার সে এক পা এগিয়ে এসে একটা বলকে বাউন্ডারির ওপাশে পার করে দিল। এবার খেলাটা আরেক রকম ভাবে চল। গতকালকে এই যে অনুষ্ঠানটা হলো, মেগা প্রেস কনফারেন্স হবার পরে বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে এবং ভারতকে অভিযুক্ত করে বিবৃতি। এই বিবৃতির প্রভাব কি পড়তে পারে বা কি হতে পারে আরো? যেটা বললাম সেটাই, ভারত তো তৈরি হয়েই দিয়েছে। কারণ আজকে যদি বাংলাদেশ মনে করে সে আরো এবার এই বিবৃতি দিয়ে সে আরো কিছু করবে, সে করতেই পারে। কারণ বাংলাদেশ তার কার্ডগুলো খেলে দিয়েছে। কেমন? বাংলাদেশ সবভাবে বলতে চেয়েছে গত 2 বছর ধরে, ইউনূস বলেছেন, তারপরে তারিক রহমানের সরকার বলেছে যে তারা ইনফ্যাক্ট, আমি যেটা দেখলাম সালাউদ্দিন তো বলেইছে, আমি জানি না সত্যি কিনা, তবে একটা ফটো কার্ডে দেখলাম যে উনি বলেছেন যে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এটা কতটা সত্যি আমি জানি না। শেখ হাসিনা রাজনীতি করতে পারবে কি পারবে না একটা অন্য ইস্যু। শেখ হাসিনা, আপনি বলছেন শেখ হাসিনা অপরাধী, আপনি এতদিন বলেছেন ভারত তাকে রেখে দিয়েছে। কেমন? এখন যখন শেখ হাসিনা বলছেন যে আমি দেশে ফেরত যাব, তাহলে আপনার প্রথম কথা বলা উচিত, আমার চিন্তা থেকে, যে ইউ আর ওয়েলকাম। এবার তো আমি তোমাকে যে কোর্টে প্রেজেন্ট করব, হ্যান করবো, সেটা আমার ব্যাপার, তাই না? তাহলে সরকার এরকম পিরিং বিরিং করে লাফাচ্ছে কেন? সরকার তো, আপনি বলছেন আমি এখানে ভারতে বসে সাজ্জাদ কাদিরকে বলছি নানান কথা, যে ও তো আমার সঙ্গে অমুক করেছে তমুক করেছে করে বিদেশে পালিয়ে গেছে। এবার সাজ্জাদ কাদির বলল যে আমি যাচ্ছি আপনার শহরে, তাহলে আমি কি, আমার খুশি হওয়ার কথা এইবারে এসছে, আমি পেয়ে গেলাম ওকে। কিন্তু এক্ষেত্রে উল্টো হচ্ছে, সাজ্জাদ কাদির আমার কাছে আসবে শুনেই আমি আগেই তিরিং বিরিং করছি যে কি করে ঢুকবে, কেন ঢুকবে। সুতরাং সরকার যে আন্ডার প্রেসার পড়ে গেল, সেটা তো সরকার নিজে তার দিয়ে প্রমাণ করছে। তার মানে আওয়ামী লীগের ওখানে সমর্থন আছে, তার মানে হাসিনা ফিরলে পরে ওখানে একটা ব্যাপক জনসমর্থন হতে পারে তার পক্ষে। কারণ আমরা তো হাত গুনে বলতে পারতাম না যে হবে। অতীতেও এই ঘটনা ঘটেছে। ইউনূসের সময় আওয়ামী লীগ একটা ওই কি শাটডাউন বা এরকম কিছু একটা ডাক দিয়েছিল। তো সেটা তো আমার মনে হয় সরকার নিজেই সফল করে দিয়েছে। প্রথম অ্যাকশন পুলিশ করেছে, লোকেই আর বেরোয়নি। একটি রিক্সাওয়ালার বক্তব্য শুনেছিলাম, খুব ভাইরাল হয়েছিল বোধহয় ক্লিপটা, হাসতে হাসতে মরে গিয়েছিলাম। হ্যাঁ, যে ওখান থেকে এরকম একটা আওয়াজ দিল, তাতেই এই অবস্থা, এলে কি না কি হবে। দেখুন, এগুলো তো বাংলাদেশ থেকে প্রমাণ হচ্ছে, এলে যে ওটা হবেই আমি কিন্তু বলি। আমি বলছি যে যাই ঘটুক না কেন, বাংলাদেশের রিয়াকশনটা অদ্ভুত। উনি যখনই বলেছেন আমি দেশে ফিরবো, আর আমরা সবাই মিলে আত্মসমর্পণ, হ্যাঁ, তো তখন সরকারের খুশি হওয়ার কথা আইডিয়া, যদি সরকার মনে করে এরা সবাই দোষী। এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটছে। তার মানে লক্ষ্যটা বিচার নয়, লক্ষ্যটা হচ্ছে একদল লোক ক্ষমতা নিয়েছে আরেক দল লোককে বার করে দিয়ে সিস্টেম থেকে। যেটা আমি বলছিলাম যে দেশটা দেশ হয়নি, দুটো ভাগ। আজ এ ক্ষমতা নিলে ওকে তাড়িয়ে দেবে, ও ক্ষমতা নিলে ওকে তাড়িয়ে দেবে, এই সিচুয়েশনের মধ্যে আছে। সুতরাং কালকের ঘটনার পরে এগিয়ে গেল। আর এর মাঝখানে যেটা করেছেন তারেক রহমান সরকার, তারা নানান রকম ভাবেই প্রমাণ করেছেন। যেটা আমি হচ্ছে যে যখন তার সব থেকে বড় প্রতিবেশী এবং রিজিওনাল পাওয়ার, সে তাকে ডাকলো রীতিমতো আদর করে, সেই আদরের পরে এবং কিছু না কিছু তো ইলেকশনের আগেও কিছু কথা হয়েছিল বলেই জানি যে এই ধরনের কিছু হবে, যে রিকনসিলিয়েশনের জায়গা হবে বা ইত্যাদি। কিন্তু ইলেকশনের পরে যা শুনেছিলাম, ইলেকশনের পরে তার থেকে সরে গেছে। সরে গিয়ে ইউনূস যেভাবে সরকার চালাচ্ছিল সেইভাবেই চলেছে। আওয়ামী লীগের উপর ইউনূস অত্যাচার করে গেছে, ইউনূসের পরে বিএনপিও অত্যাচার করছে, বেশি করছে তো কম না।
এখন সুতরাং ইউনূসকে সরানোর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা প্রেশার তৈরি করেছে বাংলাদেশেরও, তার কারণ তার কার্যকলাপ। তো সুতরাং তারেক রহমান সরকার সেই একই কার্যকলাপের রাস্তায় হেঁটেছে। তাহলে এই যে আপনি বলছেন ইউনূসকে সরানোর জন্য আন্তর্জাতিক কমিউনিটি একটা প্রেশার তৈরি করেছে, আমরা বাংলাদেশে যে ভাবছি দেখছি যে এই মুহূর্তে তারেক রহমান সরকারটা ইউনূসের সিজন 2 মনে হচ্ছে। তো এটিকে সরানোও কি একটা প্রেশার তৈরি হচ্ছে, চাপ, নিম্নচাপ তৈরি হচ্ছে? না, যেমন কালকের ঘটনাটা ঘটলো, সরাবার কেউ সরকারকে সরাবার ওটা আনইলেক্টেড সরকার ছিল ইউনূস, এবং তারা কিছুতেই ইলেকশন করতে চাইছে। তো সেটা একটা অন্য ব্যাপার। এখন আপনার দেশে একটা ইলেক্টেড সরকার থাকলে আমি বাইরে থেকে চাপ দিয়ে তাকে ফেলে, এরকম হয় না। কেমন মুশকিলটা হচ্ছে যে সেই সরকারটা যদি এমন রাস্তায় হাঁটতে থাকে যেখানে গেলে পরে, ধরুন আগামীকাল বাংলাদেশে, ধরুন আপনি দেখছেন গত 7-10 দিন ধরে বাংলাদেশে প্রথমে পাইপ বম পাওয়া যেতে লাগলো, তারপর লোক ইনজিওর্ড হয়ে গেল। গত রাতে আমি সত্যি মিথ্যে জানি না, একজন বিক্রমপুরী সে মারা গেছে বলে খবর দেখছিলাম কোথাও একটা, সত্যি মিথ্যে জানি না, আননোন গানম্যান তাকে মেরেছে। তো রাইট অর রং, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু খারাপ হচ্ছে। আর যেগুলো বললাম যে ইন্টারন্যাশনাল টেররিস্ট সরকার, ইউনূস সরকার, তো সরকারের সময় তো দেশে কোনো জঙ্গি ছিল না আওয়ামী লীগ ছাড়া, আর ইউনূস সরকারের পরেও সেই একই গান চলছে দেশে কোনো। আমার তো এগুলো নিয়ে কনসার্ন যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন, বাইরের দেশ হস্তক্ষেপ তখনই করে যখন বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন তাকে এফেক্ট করে। কেমন 2001 থেকে 6 বাংলাদেশ ভারতকে অস্থিতিশীল যারা করতে চেয়েছিল তাদেরকে, আমি যদি টেকনিক্যালি বলি, যে মিলিটেন্টদের তাদেরকে থাকতে দিয়েছিল এবং ওখান থেকে আমার দেশে মিলিটেন্সি করতে দিয়েছে। 10 ট্রাক আর্মস তারা জোগাড় করে এনে দিয়েছে, তাদেরকে করেছিল। সুতরাং সে ক্রস বর্ডার মিলিটেন্সি আমার দেশে অশান্তি পাকাতে চাইছে। সুতরাং এইটা যখনই হবে তখন বিপদে পড়বে বাংলাদেশ। উদাহরণ, পাকিস্তান আমাদের যে অপারেশন সিন্দুর থেকে 2025 সাল থেকে ভারতের পার্লামেন্টে অ্যাক্ট হয়ে পরিষ্কার হয়ে গেছে, যেটা অপারেশন সিন্দুর, যে আমার দেশের বিরুদ্ধে যদি অন্য কোনো দেশে কোন রকম মানে আমার দেশে টেরার করার জন্য কোনো কিছু হয়, কেমন, তাহলে আমি তাকে অ্যাটাক করতে পারি। সুতরাং সেই জন্য পাকিস্তানকে মিসাইল মারা হয়েছে, যে ওর দেশ থেকে ও ওখানে টেররিস্টের ফ্যাক্টরি বানিয়েছে যাদেরও আমার এখানে পাঠাবে, সুতরাং আমি তোমার ফ্যাক্টরি উড়িয়ে দিলাম। ঠিক যেভাবে ইউএসএ এসে ও বিন লাদেনকে তুলে নিয়ে চলে গেছে। তো এই একই হিসেবের দিকে, কনফ্লিক্টের দিকে এগিয়ে যাবে যদি না বাংলাদেশ সেগুলো করে। এখনো সেই পরিস্থিতি তো আসেনি। আপাতত যেটা হলো যে তারেক রহমানের কাছে আর আনএন্ডিং সময় নেই। এখন এতদিন উনি বলটা ডিলে করে যাচ্ছিলেন, ইলেকশনে জিতলেন, শুরুতে প্রমিস করলেন যে উনি এগুলো করবেন, সবাইকে নিয়ে একটা ঠিকঠাক করবেন, তার বদলে উনি ইউনূসেরই সিস্টেম চালাতে শুরু করলেন এবং চালিয়ে, এবং একদল লোক বাদ তাদের নিয়ে কথাই হচ্ছে না। আপনি নানান রকম হুজুগ তুলে তাদেরকে ইলেকশনে আসতে দিচ্ছেন না। এটা শুধু একজন লিডারকে নিয়ে হলে তো তাহলে তো ব্যাপারটা ছোট হতো। হাসিনার বিচার হচ্ছে যদি হতো তাহলে তো ব্যাপারটা ছোট হতো, কিন্তু যখন আপনি আওয়ামী লীগটাকেই পুরো বলে দিয়েছেন এরা টেররিস্ট, তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। তো এবার আপনি এই জায়গাটা আপনাকে কেটে দেওয়া হলো, একটা টাইম জোন হয়ে গেল। আজ এটা অগাস্ট মাস, সুতরাং ডিসেম্বরের মধ্যে এক ধরনের আপনিও সলিউশনে আসুন। এখন হাইপোথেটিক্যালি হতে পারে যে কেউ সলিউশনে এলো না, কেমন, তো হাইপোথেটিক্যালি বলছি, ধরুন হাসিনা হেঁটে হেঁটে বর্ডারে এসে উপস্থিত হলেন, কেমন, তো বাংলাদেশের বিজিবি তারা ঢুকতে দেওয়ার বদলে, কারণ ওনার তো পাসপোর্ট নেই, তো ভারতের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি যেতে পারেন, তো এবার বাংলাদেশের বিজিবি তারা ঢুকতে দেওয়ার বদলে গেটটা বন্ধ করে দিল,
হাইপোথেটিক্যালি বলছি, তাহলে হাসিনা ফিরতে পারবেন না। উনি কি করবেন? উনি কি গেট কাঁটাতার টপকাবেন, না ইন্ডিয়া ওনাকে নিয়ে গিয়ে হেলিকপ্টারে করে নেওয়া? কিন্তু এই যে সিচুয়েশন গুলো হবে, তার মানেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় এসে বাংলাদেশ সরকারই আরো বিপদে, তার বিপদে পড়বে, মানে তার ডিপ্লোম্যাটিক অপশনস গুলো খুব ছোট হয়ে যাবে। আজকে হাইপোথেটিক্যালি যদি হাসিনা যান, বর্ডারে গিয়ে খটখটান, আর বর্ডার গেট কেউ যদি না খোলে, তাহলে ভারত সোজা বলে দেবে যে ভাই তোমার কাছে তো তুমি যাকে ক্রিমিনাল বলছো সে তো তোমার কাছে গিয়ে দরজা খটখট করছিল, তুমি তো ঢুকতে দাও না। রাত তো নেই, ওই ওই কথাটাই আর শুনবো না আমরা। হ্যাঁ, তো এইরকম ভাবে আপনার অপশন গুলো কমে যাবে আগামীতে। এই আনএন্ডিং ভাবে আমরা সোজা সাপটা বলতে পারি যে গত 2 বছর ধরে যে অচল অবস্থাটা চলছে, এই দিক থেকে যেন এটা এক্সিস্টই করে না। এই ইস্যুটা খালি বাংলাদেশ নিয়ে কথা বললে, টেরোরিজম নিয়ে কথা বললে, অমুক নিয়ে কথা বললে খালি ওখান থেকে গান গাইবে, ওখানে হাসিনা আছে, ওখানে হাসিনা আছে, এই কথাটা আর চলবে না। তো ডিসেম্বরের মধ্যে এই হাসিনা ইস্যুটা ভারতের দিক থেকে সম্পর্কে শেষ হবে। সার্বিক বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে একটা সমাধান যাত্রায় আসবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে তথ্য সমৃদ্ধ করেছেন, এজন্য ধন্যবাদ আপনাকে।